Welcome to my channel, Proper Guidance. ওকে, আজকে আমরা শিখব ভেদক সংক্রান্ত কিছু উপপাদ্য। এর আগে সামান্তরিক সংক্রান্ত যে উপপাদ্যগুলো ছিল সেগুলো সমস্ত কিছু প্রমাণ করা হয়ে গেছে। আজ আমরা শিখব উপপাদ্য 20 ভেদক সংক্রান্ত। কি দেখো দেখি, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটা আমরা প্রমাণ করব। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর আগের উপপাদ্য যেগুলো আছে, যারা আমার ক্লাসে প্রথম, তারা তোমরা একটু দেখে নেবে যে উপপাদ্য প্রমাণ করার যে পদ্ধতি সেটা ডিটেলসে আলোচনা করা আছে, আগেরগুলো একটু দেখে নিও। সামান্তরিকের প্রত্যেকটা উপপাদ্য আমার প্রমাণ করা আছে। আজকে আমরা এটা প্রমাণ করব, ত্রিভুজ সংক্রান্ত মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। ঠিক আছে, তো আগে আমি ছবিটা এঁকে নিই। প্রথমে কি একটা ত্রিভুজের ছবি আঁকতে হবে, যেহেতু এটা একটা ত্রিভুজের কথা বলেছে। তো এ বি সি এটা একটা ত্রিভুজ। ধরে নিলাম এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, এ সির মধ্যবিন্দু হচ্ছে ই। এই দুটোর সংযোজক সরল রেখাংশ এই বাহুটার সমান্তরাল ও অর্ধেক, এটা আমাকে প্রমাণ করতে দেওয়া আছে। তো উপপাদ্য প্রমাণ করতে গেলে যেটা প্রথমেই লিখতে হয় সেটা হচ্ছে কি, প্রদত্ত। প্রদত্ত মানে কি, যেটা আমাকে দেওয়া আছে। তো কি আছে, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। মধ্যবিন্দু ই, এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য, প্রামাণ্য মানে কি, যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য ডিই সমান্তরাল বিসি, এবং দুটো প্রমাণ এখানে আছে, এবং ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি। ওকে, তো যে কোনো উপপাদ্যর ক্ষেত্রে যখন প্রদত্তটা দেওয়া থাকে, প্রামাণ্য লেখার পর একটা তারপরে যেটা স্টেপ সেটা হচ্ছে কি, অঙ্কন। এটা অপশনাল, অঙ্কন থাকতেও পারে নাও পারে। আমাদের এটা প্রমাণ করতে গেলে এখানে একটু অঙ্কন রয়েছে। আমরা কি অঙ্কন করব, আমরা অঙ্কন করব এখান থেকে ই বিন্দু থেকে এই ডিই সরল রেখাংশকে এমনভাবে বর্ধিত করি, ডিই সরল রেখাংশকে এমনভাবে বর্ধিত করা হলো এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে কি হয়, ডিই ইকুয়ালস টু ইএফ হয়। ডিই ইকুয়ালস টু ইএফ হয়। সিএফ যুক্ত করি, ওকে। দেখো তাহলে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন আমরা কি করলাম, অঙ্কন করলাম ডিই সরল রেখাংশকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ডিই ইকুয়ালস টু ইএফ হয়। আচ্ছা, এবার আমরা প্রমাণ করার আগে ছবিতে আসি। আগে ছবিটা দেখো, ছবিতে কি আছে, যে এই যে ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের যেহেতু ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, সেক্ষেত্রে এই বাহুটার সমান। আবার ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু, সেক্ষেত্রে কি হচ্ছে, এই বাহুটার সমান। ওকে, তো এবার আমরা প্রমাণটা কি পাচ্ছি, দেখো যদি এই দুটো ত্রিভুজকে কনসিডার করা হয়, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিইএফ,
সেক্ষেত্রে দেখো দুটো বাহু আর এই কোণটা, এটা কি কোণ? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। দুটি বাহু এবং তাদের অন্তর্বর্তী একটি কোণ সমান হচ্ছে। তাহলে ত্রিভুজের সর্বসমতার সূত্র অনুযায়ী আমরা কি জানি? যদি দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোনো কোণ সমান হয়ে থাকে সেক্ষেত্রে ত্রিভুজ দুটো সর্বসম। এটা আমরা সর্বপ্রথম প্রমাণ করব। এই করে নিই প্রমাণ। কি প্রমাণ করলাম? ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CEF এর দেখো কোন বাহুটা সমান? AE ইকুয়ালস টু EC। এটা কি? এটা বলে দেওয়া আছে, প্রদত্ত। যখনই কোনো কিছু সমান দেখাবো বা কোনো কিছু লিখবো তার যুক্তিটা এখানে পাশে দিয়ে দিতে হয়। তো AE ইকুয়ালস টু EC, আমি কোন যুক্তিতে বলছি দুটো সমান? কারণ হচ্ছে আমাকে বলে দেওয়া আছে যে E হচ্ছে ACর মধ্যবিন্দু, সেক্ষেত্রে AE ইকুয়ালস টু EC। আর একটা কি হলো? DE ইকুয়ালস টু EF। এটা কি কোথা থেকে হলো? এটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে, মানে আমি এঁকে নিয়েছি সেইভাবেই যাতে DE ইকুয়ালস টু EF হয়। এবং অ্যাঙ্গেল AED ইকুয়ালস টু অ্যাঙ্গেল CEF, কারণ যেহেতু বিপ্রতীপ কোণ, এরা হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ। হলো? তাহলে দেখো এই যেটা কোন ফর্মুলা? সাইড অ্যাঙ্গেল সাইড, এটা ফুলফিল করছে। সুতরাং ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। ওকে, তো এই দুটো ত্রিভুজ যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? আমরা পাবো যে এই যে বিপরীত বাহু, এই বাহুটা তাহলে এই বাহুটার সমান। সুতরাং AD ইকুয়ালস টু হচ্ছে আমার কি? CF, রাইট? আবার কি? আবার AD কার সমান? D হচ্ছে AB এর মধ্যবিন্দু, সেক্ষেত্রে আবার AD ইকুয়ালস টু BD। সুতরাং BD ইকুয়ালস টু কি হবে? CF একটা পেলাম। আবার দেখো অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সমান হবে? এই অ্যাঙ্গেলটার সমান, কারণ কি? অনুরূপ কোণ। এবং দেখো অ্যাঙ্গেল DAE ইকুয়ালস টু অ্যাঙ্গেল ECF। আর কিসের জন্য? কারণ হচ্ছে অনুরূপ কোণ, ত্রিভুজ দুটোর অনুরূপ কোণ এরা। সর্বসম যদি হয়, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় সেক্ষেত্রে অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলি কি হয়? পরস্পরের সমান হয়। তাহলে DAE ইকুয়ালস টু হচ্ছে ECF, এই কোণটার সমান। সেক্ষেত্রে দেখো এটা যদি সমান হয়, এখানে কি হচ্ছে? AB এবং CFC এর ভেদককে AC। সুতরাং AB DAE ইকুয়ালস টু কি হচ্ছে? একান্তর কোণ ECF, রাইট? এবার এই দুটো একান্তর কোণ যদি সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? AB সমান্তরাল FC। আর AB যদি সমান্তরাল হয় FC সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? DB সমান্তরাল FC। অর্থাৎ আর একটা আমরা বলতে পারি BD সমান্তরাল CF, রাইট? এবার দেখো একই কথা, এটা মানেও যা, এটা মানেও তাই। এবার দেখো এখানে আমরা পেয়েছি কি? BD ইকুয়ালস টু CF, এখান থেকে পেলাম BD সমান্তরাল CF। এখন দেখো চতুর্ভুজ BCFD এর
কি হচ্ছে BCFD এর BD, এখান থেকে আমরা কি পেলাম BD ইকুয়ালস টু CF এবং BD সমান্তরাল CF। এখন আমরা এর আগে শিখেছি যে যদি কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় সেক্ষেত্রে চতুর্ভুজটি কি হবে একটি সামান্তরিক। সুতরাং BCFD একটি সামান্তরিক। সামান্তরিক কারণ কি এটা হচ্ছে যার জন্য এটা হচ্ছে একটা সামান্তরিক। এখন এটা যদি সামান্তরিক হয় সেক্ষেত্রে আমরা কি জানি, সুতরাং BC ইকুয়ালস টু DF, BC ইকুয়ালস টু হচ্ছে কি DF, রাইট। আবার BC ইকুয়ালস টু DF যখন হচ্ছে DF, DF মানে কি DF মানে হচ্ছে আবার DE ইকুয়ালস টু কি ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ DF। সুতরাং DE ইকুয়ালস টু কি হাফ অফ, আমরা কি লিখতে পারি BC, কারণ কি BC ইকুয়ালস টু DF, তাই আমরা লিখতে পারি যে DE ইকুয়ালস টু হাফ অফ BC। তাহলে আমাদের কি প্রমাণ করতে দেওয়া ছিল DE সমান্তরাল BC আর কি DE ইকুয়ালস টু হাফ অফ BC। দেখো একটা প্রমাণ তো হয়েই গেল। আর DF এখান থেকে দেখো BC ইকুয়ালস টু DF, এটা একটা সামান্তরিক, তাহলে এটা একটা পেলাম। এবং এটা যখন সামান্তরিক তখন কি DF সমান্তরাল BC, DF সমান্তরাল BC মানেই কি হচ্ছে DE ইকুয়ালস টু সমান্তরাল BC। DFটাই তো তাই, DFটাই DEর বর্ধিতাংশ, সেক্ষেত্রে DE সমান্তরাল হচ্ছে BC। তাহলে আমরা কি পেলাম দুটোই পেলাম, যে যেটা প্রমাণ করতে দিয়েছে DE সমান্তরাল BC আর একটা কি এবং হাফ অফ BC। সুতরাং প্রমাণিত। দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, ভেদক সংক্রান্ত উপপাদ্যর মধ্যে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য এবং এটা কাজে লাগিয়ে আমাদের প্রচুর প্রয়োগ যেগুলো আছে সেগুলো আমরা শিখব। তো দেখো আমি এটা আবার একবার বলছি, যারা আজকে ক্লাসে নতুন তারা যদি পুরোটা লিখে নিতে না পারো, যে জায়গায় তোমাদের আটকেছে সে জায়গায় দেখো আমি পাশে সরে গেছি, বোর্ডটা তুমি একটু পজ করো, ভিডিওটা পজ করে নিয়ে এটা পুরোটাকে খাতায় লিখে নাও, ঠিক আছে? তার আগে আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি পুরোটা, সেটা আর একবার দেখে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো প্রথম থেকে দেখো কি প্রমাণ করতে দেওয়া আছে, কিভাবে প্রমাণ করা হয়েছে। ফার্স্ট অফ অল উপপাদ্য 20 কি বলছে না, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। সেক্ষেত্রে আমার এখানে একটা ত্রিভুজ নেওয়া হয়েছে, ত্রিভুজ ABC, রাইট। এখন ত্রিভুজ ABC এর দুটো বাহু AB আর AC, তাদের মধ্যবিন্দু হচ্ছে যথাক্রমে D এবং E। সুতরাং প্রদত্ত আমি কি লিখলাম, ত্রিভুজ ABC এর AB বাহুর মধ্যবিন্দু D এবং AC বাহুর মধ্যবিন্দু E, এটা হলো আমার প্রদত্ত। কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রদত্ত সেকশনে কি দেওয়া থাকে, প্রদত্ত সেকশনে দেওয়া থাকে যে তুমি তোমার উপপাদ্যতে যেটা দেওয়া আছে হেডলাইনে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রদত্ত। এবার হচ্ছে প্রামাণ্য, কি প্রমাণ করতে চাও, কি প্রমাণ করতে হবে, আমায় প্রমাণ করতে দেওয়া আছে যে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, এখানে যদি D আর E মধ্যবিন্দু দুটো হয়ে থাকে দুটো বাহুর, সেক্ষেত্রে তাদের সংযোজক সরল রেখাংশ মানে DE। প্রামাণ্য হচ্ছে DE সমান্তরাল BC, এটা হচ্ছে কি ত্রিভুজের অপর বাহু DE সমান্তরাল BC এবং DE ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ BC, এটা হচ্ছে আমার প্রামাণ্য। এবার এইটা প্রমাণ করার জন্য এখানে যে ছবিটা আছে সেটা যথেষ্ট নয়, তার জন্য আমাদের কিছুটা অঙ্কন করে নিতে হচ্ছে। সেই অঙ্কনের মধ্যে কি আছে না, এই যে DE বাহু, এই DE বাহুকে সরল রেখাংশকে F পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে DE ইকুয়ালস টু EF হয় এবং CF যুক্ত করি। হলো, অঙ্কন সেকশন কমপ্লিট হয়ে গেল। এবার আসবো আমরা প্রমাণে। প্রমাণে করতে গেলে আমাদের কি প্রমাণ করতে হয়েছে প্রথমে না, এই দুটো ত্রিভুজকে আমরা নিয়েছি, ত্রিভুজ ADE এবং ত্রিভুজ CEF। এই ত্রিভুজ দুটোর মধ্যে দেখো ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ, আগে ছবিটা ভালো করে বুঝলেই এখান থেকে বুঝতে পারবে লেখাটা। দেখো ছবিতে আমরা কি দেখছি, AE ইকুয়ালস টু EC, রাইট, AE ইকুয়ালস টু EC, DE ইকুয়ালস টু EF।
AE ইকুয়ালস টু AC প্রদত্ত, যেটা আমাকে বলে দেওয়া আছে, আর DE ইকুয়ালস টু EF এটা হচ্ছে কি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে কথার মানে কি, যে আমরা যেটা এঁকেছি, এঁকে নিয়েছি ওইভাবে, অঙ্কন অনুসারে আমরা বলতে পারি কি, বলতে পারি যে DE ইকুয়ালস টু হচ্ছে EF অ্যান্ড AED এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই AED ইকুয়ালস টু হচ্ছে CEF। এখন ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। এবার দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তখন কি হবে, তাদের বিপরীত বাহুগুলো সমান, তার মানে AD ইকুয়ালস টু CF। আবার দেখো AD ইকুয়ালস টু BD, কারণ ডি মধ্যবিন্দু, তাহলে AD এটারও সমান আবার এটারও সমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ছবি থেকে BD ইকুয়ালস টু CF একটা পয়েন্ট হয়ে গেল। এবং অ্যাঙ্গেল যদি দেখি সেক্ষেত্রে দেখো DAE ইকুয়ালস টু কি হচ্ছে ECF, এই কোণটা, এটা কি, এটা তো দেখাচ্ছে অনুরূপ কোণ ত্রিভুজের ক্ষেত্রে, কিন্তু যদি আমরা এইভাবে দেখি তাহলে দেখতে পাবো কি, দুটো সরল রেখাংশ ABCF, মাঝখান দিয়ে ভেদক গেছে হচ্ছে AC, কিন্তু অনুরূপ কোণ দুটো হচ্ছে কি সমান, তার মানে কি একান্তর কোণ। একান্তর কোণ যখন সমান, তার মানে কি বলতে পারি, AB সমান্তরাল হচ্ছে কি CF, রাইট, AB সমান্তরাল FC, FC AB সমান্তরাল FC অ্যান্ড DB, ABর পার্টি হচ্ছে কি, সরল রেখাংশ হচ্ছে DB, সেক্ষেত্রে DB হচ্ছে সমান্তরাল FC। তাহলে BD আমরা বলতে পারি কি, DB যদি FCর সমান্তরাল হয় সেক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি BD সমান্তরাল CF, রাইট, ওকে। দেন চতুর্ভুজ, এই যে চতুর্ভুজটা তাহলে আমি পেলাম BCFD, BCFD এই চতুর্ভুজের মধ্যে দেখো কি হচ্ছে, BD ইকুয়ালস টু CF একটা পয়েন্ট পেয়েছি, কোথায় পেলাম, এই যে BD ইকুয়ালস টু CF আর BD সমান্তরাল CF। তাহলে আমরা এর আগে সামান্তরিকের উপপাদ্য প্রমাণ করতে গিয়ে শিখেছি যে কোনো চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয় সেক্ষেত্রে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। সেই যুক্তি কাজে লাগিয়ে আমরা বলতে পারি ত্রিভুজ BCFD, চতুর্ভুজ BCFD একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের আবার আমরা কি জানি, বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, তাহলে BC ইকুয়ালস টু DF, আবার কি, আবার DE ইকুয়ালস টু হচ্ছে DF, DE ইকুয়ালস টু হচ্ছে হাফ অফ DF, এটা তো মধ্যবিন্দু E না, তো DE হচ্ছে কত, হাফ অফ DF, সেক্ষেত্রে আমরা লিখতে পারি DE ইকুয়ালস টু হাফ অফ BC, কারণ BC ইকুয়ালস টু DF। তাহলে একটা পার্ট আমার প্রমাণ হয়ে গেল যে DE ইকুয়ালস টু হাফ অফ BC এবং DF সমান্তরাল হচ্ছে BC, কারণ কি, এটা বিপরীত বাহু সমান্তরিকের সমান্তরাল হয়, তো DF সমান্তরাল হচ্ছে BC। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, DF যদি সমান্তরাল হয় তার মানে DE সমান্তরাল BC। আমাদের যা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা প্রমাণিত। আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমাদের পাঠ্য বইতে যে ছবিটা দেওয়া আছে সেটা এদিকে করে আঁকা আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে, পাঠ্য বই থেকে সুবিধা হলে সেভাবে আঁকতে পারো, বা এখানে আমি যেভাবে দেখিয়েছি সেভাবেও আঁকতে পারো। আসল কথা হচ্ছে তোমার যুক্তিতে যেন কোনো ভুল না থাকে। তো যারা আমার ক্লাসে আজ প্রথম, তারা ভালোভাবে দেখো, আগেরগুলো দেখে নিলে আমার মনে হয় একটু সুবিধা হবে। উপপাদ্য প্রমাণ করার যাবতীয় যে পদ্ধতি এবং একদম বেসিক থেকে আমার ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা দেখতে থাকো, মনে হয় না এরপরে কোনো অসুবিধার জায়গা আছে। যদি কারোর কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাও, আমি অবশ্যই সেই যুক্তিগুলো দেখিয়ে দেবো যে কীভাবে কি হচ্ছে। ওকে, তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরপরে আমার যাবতীয় উপপাদ্যগুলো এখানে আসবে। উপপাদ্যগুলো কমপ্লিট হয়ে গেলে আমি তারপরে এখানে প্রয়োগগুলো শেখাবো, তারপরে ম্যাথসের আর যে এক্সট্রা জিওমেট্রি পোর্শন সেটা আমি আগে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে জ্যামিতি, আমি এর আগেও বলেছি, আবার বলছি, উপপাদ্য প্র্যাকটিস করার একটু নিয়ম আছে। কিভাবে, এই যে এখানে আমি করে দিলাম, তোমরা দেখে বেরিয়ে গেলে তাহলে কিন্তু অসুবিধা। তোমরা কি করবে, প্রথমে এটাকে একটা খাতা পেন নিয়ে বসবে, পুরোটা খাতায় নোট ডাউন করে নেবে, করার পর সেই খাতাটা পাশে রেখে অন্য একটি খাতায় পুরোটা বোঝা হয়ে গেলে নিজে নিজে লিখতে শুরু করো। একেবারে উপপাদ্য 20 যেভাবে লেখা আছে এইভাবে প্রথমে ওপরে হেডিং লিখবে, তারপর প্রমাণ করা শুরু করবে। এবার যেখানে হয়তো আটকে গেল, বুঝতে অসুবিধা হলো, কোথাও আটকে গেল, তখন কি করবে, তখন খাতাটা খুলে একটু দেখে নাও যে দেখো কোথায় আটকাচ্ছে, কিভাবে আটকাচ্ছে, কেন আটকালো, সেই জায়গাটা ক্ল্যারিফিকেশন করে আবার লেখো। বারবার, একবার, দুবার, তিনবার আটকাবে, চারবারের বার আটকালেও তারপরে দেখবে আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে জ্যামিতি জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে আর বুঝতেও সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ।